মামুনুলের আচরণ মোটেও ইসলাম সম্মত নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা। ভাস্কর্য বিতর্কেও মাঠে নেই আওয়ামী লীগের তরুণ নেতারা। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতা, খালেদা জিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কারণেই বাংলাদেশের অগ্রগতি, প্রধানমন্ত্রী। এমপি আসলামের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই, রিট খারিজ। এটি নিউজ দেখছেন, রাত ৮টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতেই ভাস্কর্য বিতর্ক। ইসলামকে হেফাজতের নামে যারা ধর্মীয় উস্কানি দেন, কথায় কথায় যাদের অনুভূতিতে আঘাত লাগে, তাদের নিজেদের আচরণ কতটা ইসলাম সম্মত? ভাস্কর্য ভাঙার উস্কানিদাতা খেলাফত মজলিস নেতা মামুনুল হক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট নাড়ানোর অনুকরণ দাবি করে বিকৃত মুখভঙ্গি দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষুব্ধ করেছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, এমন ধৃষ্টতা দেখিয়ে ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ধর্মের অবমাননা, বিভিন্ন সময়ে এ নিয়ে নানা দেশে হয়েছে বিক্ষোভ আন্দোলন, এখনো চলছে। অতি সম্প্রতি নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্স বিরোধী আন্দোলনও তারই ধারাবাহিকতা। কোনো গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসকে অসম্মান করে, এমন কিছু করাই যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেই ধর্মের প্রতি অবমাননা করা হয়, তবে বাংলাদেশে তা চলছে নিয়মিত। কার ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না। তীব্র বিশ্বাস নিয়েই এমন বিশাল জমায়েত, ব্যাপক উপস্থিতি, আর ধর্মের দোহাই দিয়ে তাদের ভুল পথে চালিত করতে কোমল মনের সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষরোপণে সচেষ্ট সুযোগ সন্ধানীরা। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাননি ইসলামের শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও। নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন আমি দেখাই আপনাদেরকে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মামুনুলের এমন কর্মকাণ্ড মহানবীর প্রতি চূড়ান্ত অসম্মান এবং নিশ্চিতভাবেই ধর্ম অবমাননা। এটা চরম দৃষ্টতা এবং চরমভাবে ধর্মীয় মূল্যবোধে আঘাত করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা। অবশ্যই এটা ধর্মীয় অবমাননা। ওনারা ধর্ম খুব ভালো করে বিশ্লেষণ করতে পারে, কিন্তু সেই বিশ্লেষণী শক্তিটা তারা একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করার চেষ্টা করছে। সেটা হচ্ছে রাজনীতিতে তারা ফায়দা লুটার জন্য ধর্মটাকে ব্যবহার করছে। শান্তির ধর্মে যেখানে ফিতনা, ঘৃণা, মিথ্যার স্থানই নেই, সেখানে ধর্মের ধ্বজাধারীদের শরীরী ভাষায় ছিটকে বেরোচ্ছে অহংকার, বিদ্বেষ। এমন সুযোগ সন্ধানীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। আর এই তথাকথিত আল্লামার মোল্লারা, এরা ইসলামের ধারক বাহক নয়, এরা ইসলাম প্র্যাকটিস করেন না। তাদের বক্তৃতার সময় যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, মানুষকে অসম্মান করে, এগুলা তো মুসলমান কেন, আমার তো মনে হয় কোনো মানুষই করতে পারে না। বাবুনগরীদের দেখানো, মমিনুল হকদের দেখানো ইসলাম, এটাকে মনে করি ইসলাম, তাহলে আমরা মারাত্মক ভুল করব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বিরোধিতার পর রাজপথে আওয়ামী লীগের প্রতিবাদ জানাতে সময় লেগেছে ২২ দিন। দলে এত এত তরুণ নেতা, মন্ত্রী, এমপি, অথচ জাতির জনকের অবমাননার পরও দু একজন ছাড়া অনেকটা নির্লিপ্তই থেকেছেন বাকিরা, যেন গা বাঁচিয়ে চলা। আরো জানাচ্ছেন মহসিন কবির। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর বিরোধিতা শুরু থেকে চুপ ছিল আওয়ামী লীগ। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর রোববার প্রথম রাজপথে নামে দলটির সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচিতে সংসদ সদস্যদের মধ্যে শুধুমাত্র দেখা মেলে নিক্সন চৌধুরীর। যেখানেই এই মৌলবাদ পাবো, সেখানেই আমরা এর তাদের প্রতিহত করব। সারা বাংলাদেশে এই মৌলবাদী শক্তিকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে প্রথম কড়া প্রতিবাদ জানিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামে মাওলানা মামুনুলকে প্রতিহতে মাঠেও নেমেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা।
তবে ঢাকার রাজপথে নামতে তার দলের নেতাকর্মীদের সময় লেগেছে 22 দিন। বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিতেও জানে। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে তারই ভাস্কর্য ভাঙচুর সাম্প্রদায়িক অপশক্তির এত বড় ধৃষ্টতা, কিন্তু দুই একজন ছাড়া তরুণ এমপিদের প্রতিবাদ কোথায়? এটা কি ধর্মান্ধ গোষ্ঠীর ভয়? দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। এটা রাষ্ট্র তার আইনগত পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেবে। আমরা শুধু আওয়ামী লীগ সহ দলীয় অঙ্গ সংগঠনে যারা আছে এরা রাস্তায় এটার প্রতিবাদ জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে। আমাদের দলীয় প্রধান থেকে এই ধরনের নির্দেশনা ছিল যে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। না, আমরা কিন্তু আমাদের এলাকাতে অবস্থান করে কিন্তু আমরা একটি শান্তিপূর্ণ যেন অবস্থান থাকে সেভাবে কিন্তু আমরা প্রথম থেকেই কিন্তু সোচ্চার ছিলাম, এবং ঢাকা কেন্দ্রিক যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা বলেছেন যদি পরিস্থিতি তারা এমন সৃষ্টি করে যে এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে তাদেরকে শান্ত করা যাচ্ছে না, তাহলে আওয়ামী লীগ জানে যে সমস্ত যুদ্ধ অপরাধের ভূত কিভাবে ছাড়াতে হয় সেই ব্যবস্থা আওয়ামী লীগের জানা আছে। গত মাসেই আওয়ামী লীগের বেশ কয়েকটি সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। শুধুমাত্র যুবলীগেই ছিল 2000-এর বেশি পদ প্রত্যাশী। অন্য সংগঠনগুলোতেও একই অবস্থা। বঙ্গবন্ধুর আদর্শিক দলের নেতা হতে যেখানে এত প্রতিযোগিতা, সেখানে তার অবমাননার প্রতিবাদে কেন এই দুর্দশা? একটি প্রশ্নবদ্ধ জায়গা থেকেই গেছে যে আমরা প্রথম থেকেই কেন সোচ্চার হলাম না, আমরা প্রথম থেকেই কেন আমরা রাজপথে নামলাম না। কিন্তু অনেক সময় আমরা কিন্তু চিন্তা করতে হয় সেই প্রতিবাদ করতে গিয়ে আবার উগ্রপন্থীদের যেন আমরা সুযোগ না করে দেই যে তারা আরও বেশি করে এটাকে ইস্যু ভিত্তিক নিয়ে তারা এটাকে ক্যাশ ইন করবে। আমরা নিজেরা কোনো উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করতে চাই না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন বলে জানান। মামলার আর্জিতে খালেদা জিয়া ছাড়াও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মোহাম্মদ মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিমের নামও রয়েছে। এদিকে ভাস্কর্য বিরোধী বক্তব্য ও সহযোগিতার অভিযোগের মামলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতাদের মামলার মধ্যে রাখা এবং তাদের নিশ্চিহ্ন করতেই এটি আওয়ামী লীগের পরিকল্পিত কাজ। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটে ক্ষমতায় টিকে থাকতে চায়। যখন জনগণের সম্মুখীন তারা হতে পারে না, যখন গণতন্ত্রকে তারা ভয় পায়, যখন অবাধ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়, তখন এই মামলা মোকদ্দমা দিয়ে তারা রাজনীতি করতে চায়, ক্ষমতায় টিকে থাকতে চায়। এটা অনেকটা গ্রাম্য সেই মোড়লের মতো, যার কাজই হচ্ছে সারাক্ষণ মামলা দিয়ে জনগণকে আপনার অস্থির করে রাখা এবং মামলা করে টিকে থাকার চেষ্টা করা, ফায়দা লোটা। এটা পুরোপুরি একটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হোক, বিএনপি তা চায় না। রাজনৈতিক ফায়দা নিতে আগের মতো এখনো ধর্মকে ব্যবহার করছে দলটি। ভাস্কর্য ইস্যুতে বিএনপির নির্লিপ্ততায় এমন অভিযোগ আওয়ামী লীগের। আরিফ জামালের রিপোর্ট। জাতির পিতার ভাস্কর্য ইস্যুতে নিশ্চুপ বিএনপি। এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলেননি বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এটি কোনো ইস্যুই মনে হয়নি। মঙ্গলবার ঠাকুরগাঁয়ে সাংবাদিকরা ভাস্কর্য ইস্যুতে তার বক্তব্য জানতে চাইলে এ মন্তব্য করেন তিনি। ভাস্কর্যের ব্যাপারে আমি কথা বলি না, এটা আমার কাছে ইস্যু না। আমাদের কাছে ইস্যু এখন হচ্ছে গণতন্ত্র, আমার অধিকার, আমার মৌলিক ফান্ডামেন্টাল যে রাইট আমার সংবিধানে, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। মৌলবাদের পেছনে যদি কারো হাত থাকে ওটা আওয়ামী লীগের আছে। বর্তমান সরকার উস্কে দিচ্ছে মৌলবাদকে, কারণ ওটাতে তাদের রাজনৈতিক ফায়দা লুটতে পারে। মির্জা ফখরুলের এমন অবস্থানের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উগ্র সাম্প্রদায়িক শক্তিকেই সমর্থন দিচ্ছে বিএনপি। তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দিয়ে আসছে। আর বলবেনও বা কি করে? ভেতরে উস্কানি দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন?
ফকুল সাহেবরা। বুধবার নিজ বাসভবনের ব্রিফিং এ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির অবস্থান জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য এটা মনে মনে তারাও পছন্দ করে না, এবং পছন্দ তো দূরের কথা, রাজনৈতিক কারণেই কোনো আগ্রহ নেই। কারণ বঙ্গবন্ধু হত্যার নেপথ্য হলেও তাদের যোগসাজশ রয়েছে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অপশক্তির বিরুদ্ধে না দাঁড়ালে তাদের ইন্ধনদাতা হিসেবেই চিহ্নিত হবে বিএনপি। ওনার কাছে ভাস্কর্য কোনো ইস্যু নয়, নির্লজ্জের মতো বললেন। আপনারাও তো জিয়া রহমানের ভাস্কর্য সারা দেশে বিভিন্ন জায়গায় বানিয়েছেন, তা আপনারা আপনাদের বক্তব্য স্পষ্ট করুন। এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন। এই বক্তব্য দিতে আপনাদের এত লজ্জা কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি প্রশ্ন রাখতে চাই। জাতীয় প্রেস ক্লাবে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করব না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। উগ্র মোল্লাদের সঙ্গে আলাপ আলোচনার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার বিকেলে কুষ্টিয়া যুবলীগ আয়োজিত সংবর্ধনা সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এই সমস্ত মৌলবাদী দলের এই উগ্র টাইপের এই মোল্লাদের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা আওয়ামী লীগ বিশ্বাস করে না। যারা সংবিধান মানে তাদের সংবিধানে চললেই এটা আমার বিশ্বাস, যেখানে আলোচনার কোনো প্রয়োজন নাই। যে এই হেফাজত বা এই মৌলবাদী সংগঠনগুলো এটা প্রত্যেকটা স্বাধীনতা বিরোধী একটা শক্তি। যারা নেতৃত্বে আসে হয় তারা স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার ছিল অথবা রাজাকার পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উত্তাল রাজপথ। এ ঘটনা দ্রুত বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন চিকিৎসক, সাংবাদিক ও কৃষিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অনেকেই বঙ্গবন্ধুকে দেখেননি, তারপরও তার প্রতি ভক্তি ভালোবাসার কমতি নেই কারো। চিকিৎসা সেবায় যে স্বপ্নের বীজ বুনে গেছেন শেখ মুজিবুর রহমান, তা বাস্তবায়নেই তৎপর তারা। কেউ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, শিক্ষক, নার্স, কেউ বা কর্মকর্তা কর্মচারী। জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নেমে এসেছেন রাজপথে। জমায়েত হন রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছে এ অভিমত তাদের। যেখানে দেশ স্বাধীনতার 50 বছর পূর্তি করতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারা স্বীকার করে না, আমাদের জাতীয় সংগীতকে স্বীকার করে না, আমাদের মানচিত্রকে তারা স্বীকার করে না। আপনাদের সকলকে একসাথে সোচ্চার হতে হবে যাতে এই চক্রান্তকারীরা কোনোভাবে সফল না হয়, এবং আমি মনে করি কোনোভাবে তারা সফল হবে না। চিকিৎসকদের মতোই কৃষিবিদরা সামিল খামার বাড়িতে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত ক্ষতবিক্ষত করেছে তাদের হৃদয়, তাই মানববন্ধন থেকে প্রতিবাদ। কৃষিবিদরা বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করতে কিছু গোষ্ঠী দেশে অরাজকতার সৃষ্টি করছে, তাদের প্রতিহত করার ডাক দেন তারা। এদেরকে আর বাড়তে দেওয়া যায় না। যে কোনো কিছুর বিনিময়ে আমরা প্রয়োজনে আমরা রাজপথে নেমে এদেরকে প্রতিহত করব। ফুঁসে উঠেছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় যাদের, সেই গণমাধ্যম কর্মীরাও। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়ে তাদের এই প্রতিবাদ। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত এনে ত্রাস সৃষ্টির পায়তারা করা হচ্ছে বলেই মনে করছেন তারা। এই রাষ্ট্রের যে অসাম্প্রদায়িক চরিত্র, ধর্মনিরপেক্ষ চরিত্র, বিজ্ঞান মনস্ক যে ভাবনা, তাকেই আসলে আক্রমণ করা হয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে ইন্দোনেশিয়ার দিকে তাকাই, তার প্রতি পরতে পরতে মুসলিম নেতাদের ভাস্কর্য আছে। সেখানে যারা অন্য ধর্মাবলম্বী তাদের পূজা অর্চনার জন্য ভাস্কর্য আছে, এবং নানা রঙের ভাস্কর্য ভরপুর ইন্দোনেশিয়াতে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। বেগম রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা গেছে বলেই বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে। সকালে বেগম রোকেয়া পদক 2020 প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এবছর বেগম রোকেয়া পদক দেয়া হয়েছে 5 বিশিষ্ট নারীকে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। সমাজে নারী পুরুষ সমান মর্যাদা এবং অধিকার নিয়ে বাঁচবে, সারা জীবন সেই স্বপ্ন পূরণে কাজ করে গেছেন তিনি। এ প্রসঙ্গে
9 ডিসেম্বর সেই মহিষী নারীর জন্মদিন। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। করোনাকালে এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। এবার বেগম রোকেয়া পদক 2020 দেয়া হয়েছে 5 বিশিষ্ট নারীকে। নারী শিক্ষায় বেগম রোকেয়া পদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর নাজমা বেগম। আর নারীর আর্থসামাজিক উন্নয়নে মঞ্জুলিকা চাকমাকে দেয়া হয়েছে এই সম্মাননা। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে বীর মুক্তিযোদ্ধা বেগম মুস্তারি শফিকে দেয়া হয়েছে বেগম রোকেয়া পদক এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার পেয়েছেন এই সম্মাননা। প্রধানমন্ত্রী এ সময় নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে বললেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা শিক্ষার উপরে যেমন গুরুত্ব দিয়েছি, সেই সাথে সাথে মেয়েদের কর্মসংস্থান আমরা যেমন জয়িতা ফাউন্ডেশন করেছি এবং বিভিন্ন তথ্য সেখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে যে মেয়েদের কাছ থেকে আমাদের তথ্য সংগ্রহ করা এবং তাদের অসুবিধাগুলি দূর করা, সেই ব্যবস্থা নেওয়া হয়। মেয়েদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের এখন পর্যন্ত যা অগ্রগতি, সেটা নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলেই মন্তব্য করলেন তিনি। আমাদের এই উদ্যোগের ফলে আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে। আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় নারীদের কর্মমুখী নানা প্রশিক্ষণে আরো জোর দেবার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা। আর মেয়েদের প্রশিক্ষণের যে ব্যবস্থাটা আমরা নিয়েছি, আমি মনে করি মহিলা বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে আরো উদ্যোগ নেবে। আধুনিক প্রযুক্তি। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মৃত্যু হলো 6,930 জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 140টি ল্যাবে সর্বশেষ অ্যান্টিজেন টেস্ট সহ 17,042 জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত পাওয়া গেছে 2,159 জন। এ নিয়ে করোনা শনাক্ত হলেন মোট 4,84,104 জন। সর্বশেষ পরীক্ষায় প্রতি 100 জনে 12.67 জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার 16.63%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,772 জন। মোট সুস্থ হয়েছেন 4,05,966 জন। অন্যান্য সংবাদ। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের ফলেই করোনা মহামারী দেশের অগ্রযাত্রাকে থমকে দিতে পারেনি। ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের দূরদর্শী অঙ্গীকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দেশে তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। DW 2020 নামের মোবাইল অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিয়ে নিবন্ধন করলেই আপনি পৌঁছে যাবেন ডিজিটাল ওয়ার্ল্ডের ভার্চুয়াল দুনিয়ায়। এরপর নিজের আনন্দে ঘুরে বেড়ান বিভিন্ন স্টলে। চাইলে কথা বলতে পারেন চ্যাট কিংবা ভিডিও কলে। আবার চাইলে নিজের সেলফি তুলতে পারবেন ডিজিটাল ওয়ার্ল্ডের বিভিন্ন ভার্চুয়াল কর্নারে। করোনা মহামারীতে এভাবেই আয়োজন করা হয়েছে এবারের ডিজিটাল ওয়ার্ল্ড। আমি ডিজিটাল ওয়ার্ল্ড এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ভিডিও বার্তার মাধ্যমে এই ভার্চুয়াল আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল মানুষ এখন ঘরে বসেই পাচ্ছেন। তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন ডিজিটাল বাংলাদেশের ভিতকে আরও শক্তিশালী করেছে। রাষ্ট্রপ্রধান বলেন, মহামারীর মধ্যেও টেলিমেডিসিন, ই কমার্স, অনলাইন শিক্ষা, ভার্চুয়াল কোর্ট কঠিন সময়ে জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে। করোনা মহামারী আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও
থামিয়ে দিতে পারেনি। এর কারণ ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন। এর আগে ভার্চুয়াল এই আয়োজনের নানা দিক তুলে ধরেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী। ডিজিটাল ওয়ার্ল্ডের যে মূল উদ্দেশ্য আমাদের গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে একটা কোলাবোরেশন সৃষ্টি করা, সেটি কিন্তু আমরা চলমান রাখতে চাই। শুক্রবার সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই আয়োজন। মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যারা সজীব ওয়াজেদ জয়ের কিনোট প্রেজেন্টেশন, তারা আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। তাদের মতামত। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর জায়গা দখল করে গড়ে তোলায় এমপি আসলামুল হকের ইকোনমিক জোন ও পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদে বাধা নেই। এই উচ্ছেদের বিরুদ্ধে করা রিট বুধবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এমপি আসলাম নদীর প্রায় 22 একর জায়গা দখল করে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন প্রতিষ্ঠা করেন, যা উচ্ছেদে চলতি বছর মার্চে অভিযান চালাতে যায় বিআইডব্লিউটিএ। উচ্ছেদে বাধা দিয়ে তিনি যৌথ জরিপের দাবি জানান। পরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। আদালতের নির্দেশে সরকারি আরও 8 প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সম্প্রতি প্রতিবেদন দেয় জাতীয় নদী রক্ষা কমিশন। এমপি আসলাম উচ্চ আদালতে চ্যালেঞ্জ করলেও তা টেকেনি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেননি তার আইনজীবী। সময় হলো 22টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে। শেষ স্প্যান বসলে কালই পূর্ণাঙ্গ পদ্মা সেতু। পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে ইয়াবা। মামুনুলের আচরণ মোটেও ইসলাম সম্মত নয়, বলছেন ইসলামী চিন্তাবিদরা। ভাস্কর্য বিতর্কেও মাঠে নেই আওয়ামী লীগের তরুণ নেতারা। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতা, খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে মামলা। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কারণেই বাংলাদেশের অগ্রগতি, প্রধানমন্ত্রী। এমপি আসলামের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই, রিট খারিজ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। আগামীকালই পদ্মা সেতুর পূর্ণাঙ্গ রূপ দেখা যেতে পারে। কাল সুবিধাজনক কোনো সময়ে 12 ও 13 নম্বর খুঁটিতে শেষ স্প্যানটি বসলেই 6.15 কিলোমিটার সেতুর পুরোটা নদীর উপর প্রতিষ্ঠিত হবে। সবশেষ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পদ্মার 2 পার মাওয়া ও জাজিরা যুক্ত হয়ে যাবে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে সবশেষ স্প্যান খুঁটিতে বসানোর কাজ কঠিন হয়ে উঠতে পারে। এজন্য আজ স্প্যানটি খুঁটির কাছে নিয়ে রাখা হয়েছে, যাতে আগামীকাল সহজেই তা তোলা যায়। পদ্মা সেতুর সবশেষ অর্থাৎ 41 নম্বর স্প্যানটি বসবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে। আগামী বছর ডিসেম্বরে সেতুটি চালু করার ঘোষণা দিয়েছে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন 3য় টার্মিনালের মাটির নিচ থেকে 250 পাউন্ড ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। নির্মাণ কাজের মাটি খোঁড়ার সময় এই বোমাটি উদ্ধার করা হয়। বুধবার সকাল 8:30টার দিকে শ্রমিকেরা বিশাল আকারের বোমাটি দেখতে পান। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোমাটি অনেক আগের, যা মাটির 10 ফিট নিচে ছিল। বোমাটি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট বোমাটি ময়মনসিংহের রসুলপুর রেঞ্জে নিয়ে যায়। অর্থনীতিতে করোনার ধাক্কা কাটাতে দেশের রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এই উদ্দেশ্যে বুধবার ফিনিশ চেম্বার অব কমার্স ফিনচ্যামের উদ্যোগে ফিনল্যান্ড ও বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা বিষয়ে আলোচনা হয়। 2020-21 অর্থ বছরে জুলাইয়ের পর থেকে করোনার ধকল কাটিয়ে আবারও ইতিবাচক ধারায় ফিরেছে পণ্য রপ্তানি। ইপিবির তথ্য অনুযায়ী গত মাসেই $308 কোটি
পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। করোনার প্রথম ধাক্কার পর ধীরে ধীরে সব স্বাভাবিক হলে নিউ নর্মাল ইকোনমির কৌশলে যায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ইউরোপের দেশগুলোর সাথেও কূটনৈতিক তৎপরতা বাড়ায় ব্যবসায়িক সংগঠনগুলো। লিকুইডিটিটা ক্যাশ যেন মেইনটেইন হয়। এবং বুধবার ফিনল্যান্ডের সাথে বাণিজ্য বিষয়ক আলোচনায় বসে এফবিসিসিআই ও বড় ব্র্যান্ডগুলো। জিএসপি সুবিধা থাকলেও ফিনল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য মাত্র $24 কোটি বছরে। তাই আগামীতে এই বাণিজ্য আরো বাড়াতে চায় বাংলাদেশ। Bangladesh can be a lucrative investment destination for Finnish investors. Most of the Bangladeshi exports to Finland also have their potential. ভ্যালু চেইন ইনিশিয়েটিভের মাধ্যমে কৃষি ও উৎপাদন খাতে ফিনল্যান্ডের প্রযুক্তি দক্ষতা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা আরো বাড়াবে। তাই ফিনল্যান্ড ও ইউরোপের দেশগুলোর বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠানকে বাংলাদেশের ইকোনমিক জোনের শিল্প কারখানায় বিনিয়োগের আহ্বান জানায় এফবিসিসিআই। WTO অনুযায়ী যে রেগুলেশন অনুযায়ী যেগুলো ছিল ওই জায়গা থেকে অনেকেই এখন, শুধু তারা না, আমরা আরো 7টা দেশের সাথে ইতিমধ্যে এফবিসিসিআই ক্লাব কনফারেন্স করি। প্রতিটা দেশের থেকে আমরা আশ্বাস পেয়েছি যে তারা যে বিগত সময় যেভাবে ব্যবসা করে আসছিল সেই জায়গা থেকে সরে আসার সম্ভাবনা আমরা দেখছি। এবং আমরা যেটা বলছি যে তোমাদের যে ইকুইপমেন্ট মেশিনারি আসে সেগুলো তুমি আমার এখানে যদি ওয়ার্কশপের মাধ্যমে হলো, মনে করেন আপনি স্কেল আপ করতে পারছেন না, শুধু ইম্পোর্ট যারা করে, ডিস্ট্রিবিউটর যারা, এজেন্ট যারা, দে হ্যাভ মেড গুড বিজনেস, সো নাও দে শুড ইনভেস্ট আমাদের দেশে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। করোনার এই মহামারীর সময়েও দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, করোনার ক্ষতি পুষিয়ে উঠতে হলে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তিনি। 2003 সালে 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে জাতিসংঘ। ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন আনকাক সদস্য রাষ্ট্র হিসাবে দুর্নীতি দমন কমিশন দুদক 2007 সাল থেকে দিবসটি পালন শুরু করে। করোনার কারণে এবারের সব আয়োজনে ছিল ভার্চুয়ালি। সকালে দুদকের তেমনি এক আয়োজনে অংশ নেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে না পারলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই করোনার সময়ও কতিপয় অসাধু ব্যক্তি তারা দুর্নীতি করেছে এবং এই অনুযায়ী সেটা অনুসন্ধান করতে পেরেছি আমরা, অনুসন্ধান করে মামলাও করেছি আমরা। তাই মহা বিপদের মধ্যেও কিন্তু দুর্নীতি হচ্ছে। এই যে কোভিডের কারণে আমরা যা হারিয়েছি, সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছি, সেই ক্ষতি আমরা যদি পুষিয়ে নিতে চাই তাহলে আমরা আজকে শপথ নিতে হবে, আমরা যে যার দায়িত্বে সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। দিবসটি উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করছে দুর্নীতি। প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দুর্নীতিকে রোধ করতে পারি। যদি আমরা সিস্টেম চেঞ্জ না করি তাহলে দুর্নীতিকে কিন্তু কমানো সম্ভব না। আমাদের দেশে আপনারা জানেন ইতিমধ্যেই অনেকগুলো ক্ষেত্রে দুর্নীতি রোধ করা সম্ভব হয়েছে এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। দুর্নীতি প্রতিহত করা না গেলে আগামী প্রজন্ম সঠিকভাবে গড়ে উঠবে না বলে মন্তব্য তার। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। পর্যাপ্ত নজরদারি না থাকায় পোস্ট অফিসের মাধ্যমে হচ্ছে ইয়াবার চোরাচালান। ডাকযোগে দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা ইয়াবা পাচারের তথ্য পেয়েছে পুলিশ। পার্সেল যোগে দেশের বাইরে ইয়াবা পাচারের ঘটনায় 4 মাদক বিক্রেতাকেও গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইয়াবা পাচারের অভিনব এই তথ্য। সাব্বির হোসেন জানাচ্ছেন বিস্তারিত। এত কিছুর পরও থেমে নেই ইয়াবার চোরাচালান। এবার অভিনব কৌশলে পোস্ট অফিসের মাধ্যমে ইয়াবা পাঠানো হচ্ছিল দেশের বাইরে। বিশেষ উপায়ে তৈরি করা হচ্ছে ইয়াবা ভর্তি প্যান্ট। এই প্যান্ট তৈরির সঙ্গে যারা জড়িত তারাও মাদক কারবারি। গত 6 ডিসেম্বর ইয়াবার এই চালানটি নিউ ইয়র্কে পাঠানোর উদ্দেশ্যে জিপিওতে জমা দেওয়া হয়। পরে এই ঘটনায় গ্রেপ্তার 4 জন বিষয়টি স্বীকার করেন। দেখা যায় 2টি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং
পায়ের সেলাইয়ের ফাঁকা জায়গায় পলিথিন দিয়ে অভিনব পন্থায় প্যাকিং করা 2040 পিস ইয়াবা। ওরা যেভাবে তথ্য দিয়েছিল আমরা সেভাবেই প্রত্যেকটা প্যান্টের লেগ হোল থেকে এবং কোমরের যে অংশটা আর কি ওইখান থেকে আমরা স্ট্রাইক করা 68টি স্ট্রাইক পাই, প্রত্যেকটি স্ট্রাইকে 30 পিস করে ইয়াবা ছিল। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন নাহিদ পারভেজ তাহিন, মিজানুর রহমান জুয়েল, এনাম হোসেন খান রাহাত ও রাজীব হাওলাদার। খিলগাঁয়ের বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত 4 জন সম্প্রতি কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে আসা ইয়াবার চালানটি সংগ্রহ করেন। গুলিস্তানের ডাক বিভাগের অফিসে গিয়ে দেখা যায় এখানে পার্সেলের নামে কি পাঠানো হচ্ছে তা তদারকির জন্য নেই তেমন কোনো স্ক্রিনিং ব্যবস্থা। আপনাদের এখানে যাচাই বাছাই করার কোনো ধরনের মেশিনারিজ বা কোনো কিছু নাই, কোনো সিস্টেম নাই? না, আমাদের তো কোনো মেশিন দিয়ে কেন এটা মেশিন দিয়ে দিতাম, এখানে এটা কি আছে না আছে সব বাড়িয়ে দিত। গেল 9 নভেম্বর নিউ ইয়র্কের একই ঠিকানায় আরও একটি ইয়াবার চালান পাঠিয়েছিল গ্রেপ্তারকৃতরা, কিন্তু পার্সেলটি রিসিভারের হাতে পৌঁছেছে কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু আশার আলো বীমা দাবি পরিশোধের প্রয়াস শীর্ষক অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মোহাম্মদ নজরুল ইসলাম খান। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে বীমা দাবি চেক হস্তান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ বুধবার অনলাইনে বীমা দাবি পরিশোধ করা হবে। আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে টাঙ্গাইলে কার্যক্রম শুরু করেছে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। শহরের সবুর খান টাওয়ারে বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ও সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারি ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিলন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন। এনআরবিসি ব্যাংক সবসময় সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে আসছে বলে জানান কর্মকর্তা। আরো একবার নিচ্ছে বায়োদৃষ্টি বিরতি। বিরতির পর যা থাকছে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মুমিনুলের আঙ্গুলে সফল অস্ত্রোপচার। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি 8টা নিউজ আওয়ারে। জানাবো মেটার প্রেজেন্টস কৃষি সংবাদ সুজল সফুলা। ভোলা দিন দিন বাড়ছে ব্ল্যাকবেরি জাতের তরমুজের চাষ। অসময়ের এই তরমুজ খুব অল্প সময়ে কৃষক বান্ধব হয়ে উঠেছে। ফলন ভালো, দামও পাচ্ছেন সন্তোষজনক। ভোলা থেকে রাশিদ হোসেন রুবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্ল্যাকবেরি তরমুজের এই চাষ ভারতের। বাংলাদেশে প্রথম চাষ শুরু হয় চুয়াডাঙ্গায়। এরপর জয়পুরহাট, মেহেরপুর ও ঢাকার ধামরাইয়ের চাষিরাও এই তরমুজের চাষ শুরু করেন। এটি ব্ল্যাকবেরি নামে পরিচিত হলেও
স্থানীয়ভাবে অনেকেই বলেন বেবি তরমুজ। গতানুগতিক ফসলে লাভ না পেয়ে ভোলার কৃষকরা যখন দিশেহারা, তখন জেলা কৃষি বিভাগের পরামর্শে তারা শুরু করেন ব্ল্যাকবেরির চাষ। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন ভালো হচ্ছে, পোকার আক্রমণ নেই বললেই চলে, দামও পাচ্ছেন সন্তোষজনক। অনেক কৃষকই প্রতিত জমিতে শুরু করেছেন বেবি তরমুজের চাষ। আমরা এই তরমুজ কোনো সময় দেখিনি, খাইতেও খুব মিষ্টি। স্যারেরা আমার কইছে, আমাকে কইছে, আমরা করতাম চাইনি, কইছে করে দেখেন, তা আমরা হিসেবে করছি দেখছি ভালো, ইনশাল্লাহ ভালো হয়েছে। আমরাও এখন দেখিয়া আমরাও আশা করি সামনের দিকে করবো। কৃষকদের আগ্রহের কথা বিবেচনা করে চলতি বছর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ভোলা সহ বিভিন্ন উপজেলায় ৬০ জন কৃষককে বেবি তরমুজের প্রয়োজনীয় বীজ, প্রশিক্ষণ সহ নানা উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আগামীতেও নতুন জাতের এ তরমুজের চাষ আরও বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। আশা করতেছি আগামী বছর অনেক কৃষক নিজ উদ্যোগে এই বেবি তরমুজ চাষাবাদ শুরু করবে এবং এই চাষাবাদের ফলে ভোলার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো দেশের বাইরের খবর। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার অবস্থা সংকটজনক। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে বুধবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রাথমিক চিকিৎসার পর এই সিপিএম নেতাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তাকে রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের নিউমোনিয়া রয়েছে, তবে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। অবস্থা গুরুতর হলে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের সুস্থতা কামনা করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়িও, যদিও তার চিকিৎসায় তৈরি হওয়া মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তারদের এবং পরিবারের লোকের সম্মতির প্রয়োজন ছিল। দুপুরে দু তরফের প্রয়োজনীয় ক্লেমন স্পোর্টস নিউজ। সংযুক্ত আরব আমিরাতে বুধবার আঙ্গুলে সফল অস্ত্রোপচার হয়েছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের। বঙ্গবন্ধু টি-20 কাপে গত ২৮ নভেম্বর খুলনার বিপক্ষে ব্যাট করার সময় ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পান মুমিনুল। সে কারণে আসর থেকে ছিটকে যান গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলায় এই ক্রিকেটার। অস্ত্রোপচারের জন্য মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে ঢাকা ছাড়েন এই ক্রিকেটার। একদিন পরই সংযুক্ত আরব আমিরাতে মুমিনুলের আঙ্গুলে সফল অপারেশন হয়। সব ঠিক থাকলে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরার কথা রয়েছে তার। শেষ করব রাত ৮টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মামুনুলের আচরণ মোটেও ইসলাম সম্মত নয়, বলছেন ইসলামী চিন্তাবিদরা। ভাস্কর্য বিতর্কেও মাঠে নেই আওয়ামী লীগের তরুণ নেতারা। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতা, খালেদা জিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কারণেই বাংলাদেশের অগ্রগতি, প্রধানমন্ত্রী। এমপি আসলামের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই, রিট খারিজ। শেষ স্প্যান বসলে কালই পূর্ণাঙ্গ পদ্মা সেতু। পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে ইয়াবা। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মুমিনুলের আঙ্গুলে সফল অস্ত্রোপচার।
এই ছিল রাত 8টার নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস 10 এবং পাঠিয়ে দিন 595 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।